বাসরাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়? অরুর ঠোঁট দিয়ে তখন রক্ত পড়ছে। অয়ন অরুর চিৎকার শুনে অরুর মুখ চেপে বলল, ইস, চুপ, আস্তে। আর এত কান্না করার কি আছে? অরুর কান্না আরো বেড়ে গেল। অয়ন এবার ভ্রু কুচকে উঁচু করে অরুর দিকে তাকিয়ে আছে। না, অরুর মুখের দিকে কিন্তু না, অরুর বুকের দিকে। তারপর যেই না শাড়ির আঁচল সরাতে যাবে, অরু বলে উঠল, কি করছেন আপনি? আমার খুব ভয় করছে, আমাকে প্লিজ একটু সময় দিন। আমি এগুলো বুঝে উঠতে পারছি না। আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন, অনুগ্রহ করে। অয়নের মেজাজ এবার বিগড়ে গেল। বলে কি এই মেয়ে? বাবা, এত গুছিয়ে কথা বলতে পারো, কিন্তু এতে লাভ নেই। এই বলে অয়ন আর এক সেকেন্ডও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল অরুর উপর। অরুর শরীর থেকে শাড়িটা টেনে খুলে ফেলল। ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগতে ছেদ পড়ল অরুর। নির্ঘুম সারা রাত কাটিয়েছে অরু, কিন্তু তার বুকের উপর অয়ন এখনো অঘরে ঘুম। অরুর শরীরে খুব ব্যথা হচ্ছে। সরাতে চাচ্ছে সে অয়নকে তার বুক থেকে, কিন্তু পারছে না। খানিকক্ষণ চেষ্টার পর সে সক্ষম হলো। অয়ন পাশ ফিরে ঘুমালো। অরু ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে মিনিমাম শক্তি তার নেই। থাকবে বা কি করে? বিয়ের অনুষ্ঠানে সম্পন্ন করতে রাত 11টায় বাড়ি ফিরেছিল তারা। বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায়নি। এর উপরে খালি পেটে তার বড় শারীরিক অত্যাচার। অরু আর কান্না করলো না। কান্না করার শক্তি নেই এখন তার। বিছানা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে। তখন বাজে সকাল 6টা। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে অরু। না, শরীরে খুব কম সংখ্যক জায়গায় আগের মতন ক্লিন আছে, আর বাকি সব জায়গায় দাগ, রক্ত জমাট বাঁধা। না, দাগ বলে ভুল হবে, এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন। কামড় খামচির দাগ না এগুলো, আদর অয়নের। 1 ঘন্টা ধরে শাওয়ার নিল অরু। তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মণিপুরি তার শাড়িতে জড়িয়ে নিল। রাতের গয়নাগুলো আবারও পরে নিল। হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি নিল। 3/4 ব্লাউজ আর চুড়িতে হাতের দাগগুলো ঢেকে গেল, আর শাড়িতে বুক সহ সারা শরীরের দাগ ঢেকে গেল। বেঁচে চুলগুলো দিয়ে পিঠের দাগগুলো ঢেকে গেল। বাদ সাধলো ঠোঁটের সেই দাগ। লেয়ারযুক্ত লিপস্টিক রক্ত জমাট বাঁধা লাল টুকটুকে হয়ে ছিল ফুলে। হ্যাঁ, এখানেই তো গতকাল বারবার কামড় বসিয়ে দিয়েছিল। কোনো উপায় নেই অরুর তার স্বামীর দেওয়া এই দাগ ঢাকার। তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে অরুর। বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়িতে বাজে 7টা 15। কেউ কি উঠেছে বাড়ির? কোনো সাড়া শব্দ পাচ্ছে না অরু। দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে সে যে ঘর থেকে বের হবে কি হবে না। বের হয়ে কি বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে? কি ভাববে সবাই যে নতুন বউ বাড়িতে আসছে, একদিনও হয়নি, এখনই শুধু খাই খাই করছে? এমন নানান কথা ভাবতে থাকলো অরু। কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নেমে যা ভেবেছিল তাই, কেউই ওঠেনি, শুধু বাড়ির কাজের বুয়ারা ছাড়া, যে যার মতন ঘরের কাজ করছে। ওরুর দিকে তাকানোর সময় নেই কারো। আজ ওরও শাশুড়ি যদি থাকতেন তাহলে তার নজরে ঠিকই হয়তো ওরু পড়তো, কিন্তু তার শাশুড়ি নেই। শুনেছিল মারা গেছে, কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গ একবার না একবার উঠারই কথা। কই, কেউ বলে না তাকে নিয়ে কিছু? তার উপর বাড়িতে অনেক ছবি টাঙানো, কিন্তু ওর শাশুড়ির কোনো ছবি নেই। নাকি হয়তো আছে, ওর চোখে পড়েনি। পড়বেই বা কিভাবে? ওর তো ভালো করে বাড়িটা দেখাই হয়নি এখনো। আশা থেকে তো নিজের ঘরে। আরে নতুন বউ, এত সকালে এইখানে কি কিছু কইবা? যে মানে, ওর মাথা নিচ করে ফেললো। কও কও, কিছু লাগবো নি? শরম কইরো না। ওর মাথা নিচু করেই বলল, খালা, আমার না খুব ক্ষুধা লেগেছে। হাসপাতালে মন মরা হয়ে বসে আছে জয়া। আজ বাকি দিনগুলোর তুলনায় আগে এসেছে হাসপাতালে। সিজার ছিল একটা। কাজ সেরে কেবল এসে বসলো নিজের কেবিনে। কিছুতেই তার মন বসছে না। মন বসবেই বা কি করে? গতকাল সারাদিন অয়নকে দেখেনি সে। অয়নের হসপিটালের ডাক্তার অয়নকে পছন্দ করে। লোকটা কেন গতকাল আসলো না? সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে এই জয়ের চলেই না? বড্ড বেশি ভালোবাসে যে অয়নকে। ঘড়ির দিকে নজর গেল
কেবল বাজে সকাল 7:40। অয়ন তো 9:30-এ আসে রোজ, ঠিক 9:30। 1 মিনিটও লেট হয় না তার। সময়ের বিষয়ে সে অনেক সচেতন, তাই তো চিন্তা করতে হয় না জয়ার। কিন্তু গতকাল যখন 9:30 বেজে আরো 30 মিনিট পার হয়ে গেল, জয়ের অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল। যখন সারাদিন পার হয়ে রাত 9:30, জয় তো পাগল প্রায়। ফোন যে করবে তারও তো অধিকার নেই জয়ার। অয়ন যদি কিছু মনে করে বসে, ভাবতেই মন খারাপ হয়ে গেল জয়ার। জয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে। এই তো গত বছর অ্যাপোলো হাসপাতালে জয়েন করেছিল গাইনোকোলজিস্ট হিসেবে। হাসপাতালে তার অনেক নাম ডাক। 1 বছরের মাঝেই অনেক মেয়েরা তো অ্যাপয়েন্ট হবার আগেই বলে দেয় যে সিজার করলে ডক্টর জয় শেখের কাছেই করাবে। এমবিবিএস পাশ করার পর জয়ের বাবা মিস্টার আফজাল শেখ কত বললেন বিদেশ যেতে, সে যায়নি। তিনি এও বলেছিলেন যে তিনি 1 বছরের মাঝে জয়াকে নিজের হাসপাতাল তৈরি করে দিবেন। তাতেও জয় নারাজ। সে অ্যাপোলোতেই জয়েন করবে। যেদিন জয় ইন্টারভিউ দিতে প্রথম হাসপাতালে ঢুকেছিল, সেদিন ইন্টারভিউ রুমে প্রথম দেখে অয়নকে। অয়নের অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গি দেখে ফুল ক্রাশ খেয়েছিল জয়া অয়নের উপর। সেই ক্রাশে 1 বছরের মাথায় ভালোবাসায় পরিণত হয়েছে যে কবে, জয় বোঝেনি। জয়া শুধু এইটুকু জানে, রোজ অয়নকে না দেখলে, কাজের সূত্রে 1 ঘন্টা অয়নের সাথে না কাটালে তার ভালো লাগে না। আজকে অয়ন আসবে নাকি আজও আসবে না জানা নেই জয়ার। সেলিনা অল্প করে খিচুড়ি, ডিম ভাজি, আচার দিল অরুকে খেতে। অরু সাথে সাথে খেয়ে নিল সব। ইস রে, মাইয়াটার খুব ক্ষুধা লাগছিল রে। ঠিকই, খাই নাই তো রাতভর কিছু। সাহেব, অয়ন বাবা, অহন মা সবাই তো রাইতে কিছু না কিছু খাইছে, মাইয়াডারে তো সাধে নাই। মনে মনে ভাবছে সেলিনা। নতুন বউ এই বাড়িতে সকলে 8:30 রুম থেকে বাইর হয়, 9টার মধ্যে বাইর হয়ে যায় যে যার কাজে। 8টায় রাধে যায় মিনু রান্না কইতে, ওই চা, ব্রেড, বাটার আর জুস। আপনি ওগুলোগে আবার খাইয়েন। এই খিচুড়ি আমি ফ্রিজ থেকে বের কইরা গরম কইরা দিছি, নতুন বউরে এই খাওয়াইছি, শুনলে সাহেব রাগ করবে। অরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। উঠে হাত ধুয়ে নিজের রুমে যাবে বলে সিঁড়িতে পা বাড়ালো। 8:30 নাগাদ অয়নের ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে মোবাইলটা অন করে 8:30 বাজে দেখে মেজাজ সে বিগড়ে গেল অয়নের। এত লেট কিভাবে করলো সে? ধাপ করে উঠে বসলো সে। গায়ের চাদর সরিয়ে উঠতে যাবে, হাত আটকে গেল তার। রাতের কথা মনে পড়লো অয়নের। ওহ, এখন তো সে বিবাহিত। ভোরের দিকে ঘুমানোর পরও সে শান্তির ঘুম হয়েছে মেয়েটার বুকে। পাশে তাকিয়ে দেখলো মেয়েটা নেই। গেল কই? হুট করে চোখ গেল সামনের স্কাউচের দিকে। কুকড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে অরু নামের মেয়েটা, তার বউ। ভেজা চুলগুলো কয়েকটা সামনে এসে কপালে ঠেকে গেছে। দুধে আলতা গায়ের রং, গোলগাল দেখতে। অরুকে দেখে অয়নের রাগ যেন নিমিশেই চলে গেল। বিছানা থেকে উঠে টাওয়ালটা নিজের কোমরে জড়িয়ে অরুর কাছে গেল। ভালো করে কিছুক্ষণ অরুকে দেখিয়ে ওর চুলগুলো মুখ থেকে সরাতে যাবে, আবার মনে পড়ে গেল যে তার লেট হচ্ছে। তাড়াতাড়ি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো অয়ন। ওরও এখনো ঘুমাচ্ছে। ঘুমাবিবে না কেন? সারা রাত তো অয়ন তাকে ঘুমাতেও দেয়নি। অয়ন স্যুট প্যান্ট শু পরে রেডি হয়ে নিল। এমনি অনেক হ্যান্ডসাম অয়ন, তার উপর অফিসের ড্রেস আপে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। অয়ন ঘড়িতে হাত পড়াতে ওরুর দিকে তাকাতেই ওরুর ঘুম ভেঙে গেল। অরু চোখ খুলে তাকাতেই সামনে তার স্বামীকে দেখতে পেল, একদম টিপটপ অবস্থায়। অয়নকে দেখে কিছুটা হা করে তাকিয়েছিল অরু। অয়ন অরুকে উদ্দেশ্য করে বলল, এদিকে এসো। কই, কুইক। অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে অরুর দিকে তাকালো। অরু কোমরে হাত দিয়ে ওর নিজের কাছে নিয়ে এলো। অরুর হাত পা কাঁপছে, তার থেকে বেশি কাঁপছে ওর ঠোঁট জোড়া। আর অয়ন সেই দিকে তাকিয়ে আছে। অয়ন তার এক হাত দিয়ে ওর ঠোঁটের কাটা স্থান স্পর্শ করলো। বাহ, বেশ সুন্দর লাগছে তো তোমার গোলাপি ঠোঁটে আমার বাইরের স্পটটা। সো হট। অরু কেঁপে উঠল।
ব্যথা যে ওখানটায়। বলেই ওর ঠোঁটটা ওই জায়গায় ছোট্ট করে একটা চুমু দিল। ওরু আবারও কেঁপে উঠল। চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে ওরু। ওর ঠোঁট কাঁপাও বন্ধ হয়ে গেছে এবার। ওরু ভাবছে, এই কোন অনুভূতি? কই, গত রাতে তো এই মানুষটাই সারা রাত ধরে আমার শরীরের উপর এমন কোনো জায়গা নেই যে ছোঁয়নি, চুমু দেয়নি। এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি তখন। এখনের ছোঁয়ায় ওরও প্রথমে একটু ভালোবাসা পেল, যা কাল রাতে ছিল না। এই মনে মনে ভাবছে ওরু। আর ওরুর এমন চোখ গোলগাল করে তাকিয়ে থাকা দেখে অয়ন ভ্রু কুঁচকে বলল, আজ তোমার চক্করে আমি উঠতে লেট করলাম। আমার ক্যারিয়ার লাইফেই ফার্স্ট। ওরু কথাটা শুনে বোকার মতন করে তাকিয়ে আছে অয়নের দিকে। আর কি যেন বলছিলে রাতে? ও হ্যাঁ, আমার একটু সময় চাই, ওগুলো করেন না। আমাকে সময় দিন এসবের সাথে খাপ খাইয়ে নিতে, ব্লা ব্লা ব্লা। মনে হয় তুমি বোকা নয়, অনেক বেশি চালাক। অবশ্য মেয়েদের বোঝা তো অসম্ভব। নাটকে তো তোমরা নাম্বার 1। তোমাদের কোনটা আসল ব্যক্তিত্ব আর কোনটা নকল বোঝা অসম্ভব। অয়নের কথাগুলো যেন ওরুর মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছেন উনি এসব? আগামাথা কিছুই বুঝছি না। মনে মনে বলছে ওরু। যাক, অয়ন ওরুর কোমর ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। তোমরা কেমন আমার তা বোঝার ভিন্ন মাত্র ইচ্ছেও নেই। লোক 9:30 বাজে। হিউজ টাইম তোমার কাছে। যত সময় চাই খাপ খাওয়াতে নিয়ে নাও। আমি ফিরে তোমার ঢং দেখব না। তখন আমার তোমাকে চাই। আই মিন টু সে, তোমার শরীরটাকে। বি প্রিপেয়ার্ড। কথাটা বলে অয়ন রুম থেকে বের হয়ে গেল মোবাইল নিয়ে। ওরু অয়নের প্রথম কথাগুলো না বুঝলেও শেষ কথাগুলো খুব ভালো করে বুঝেছে, তাই নিঃশব্দে চোখ থেকে পানি ঝরাচ্ছে। ওদিকে জয়ের মন খারাপ, এখন অস্থিরতায় পরিণত হয়েছে। অস্থিরতা বললে ভুল হবে, চরম অস্থিরতা। জয়ের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহলে কি আজও অয়নের দেখা মিলবে না? ওদিকে জয়ের মন খারাপ এখন অস্থিরতায় পরিণত হয়েছে। অস্থিরতা বললে ভুল হবে, চরম অস্থিরতা। 9:30 তো কখন পার হয়ে গেছে? কই অয়ন তো এলো না। সে কি তাহলে আজও আসবে না? কি হয়েছে তার? জয়ের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে কি আজও অয়নের দেখা মিলবে না? ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন আর পেপার পড়ছেন অয়নের বাবা নিষাদ হোসেন। ওদিকে অয়নের পিছে পিছে অরুও নেমে এলো। সিঁড়ি থেকে যে অয়ন আর অরু নেমেছে সেদিকে খেয়ালই নেই অয়নের বাবার। অয়ন তার বাবার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম বাবা। পেপার থেকে চোখ সরিয়ে অয়নকে ফর্মাল ড্রেস আপে দেখে অবাক হয়ে গেলেন মিস্টার নিষাদ। সে কি, কোথায় যাচ্ছ তুমি অয়ন? অয়ন গ্লাসে জুস ঢালতে ঢালতে বলল, কেন হাসপাতালে যাচ্ছি? অন কই? তোমার অহন কলেজে গেছে? প্রতিদিনের মতো 9টায় তুমি হাসপাতালে যাচ্ছ, এটা কোনো কথা হলো? বিয়ের 2 দিনে কেউ কাজে যায়? শুনছো কখনো? অয়ন জুস শেষ করে বাবার দিকে তাকালো। আসি বাবা, আসসালামু আলাইকুম। দাঁড়াও অয়ন, তুমি কোথাও যাবে না। আজ বাদে কাল তোমার বউ ভাত, রাতে আরোহী আসবে, তাই আজ ওর সাথে থাকবে তুমি। অবাক হয়ে যাচ্ছে আমি। অহনা বাইরে, আমি অফিসে চলে যাব একটু পর। তুমিও চলে গেলে ওর সারা বাড়িতে একা কিভাবে থাকবে? যেভাবে এরপর থেকে সারা জীবন থাকবে সেভাবেই থাকবে। এই বলে গটগট করে অয়ন বের হয়ে গেল। মা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমি কিন্তু এখনো নাস্তা খাইনি, এসো একসাথে খাবো। বাবা, উনি তো না খেয়ে চলে গেলেন। আরে ও প্রায় এমন করে, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। এবার বসলো। একটু আগে খেয়েছে, এখন তার ক্ষুধা নেই। রোজ রোজ এক ব্রেড বাটার খেতে খেতে আমি না বোর হয়ে গেছি মা। আমাদের দুপুরে আর রাতের খাবার খুব একঘেয়ে। বোঝোই তো, কাজের মেয়েদের হাতের রান্না। মা তুমি রান্না করতে পারো তো? ওরু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সম্মতি দিল, কারণ সৎ মায়ের সংসারে তারই রান্না করা লাগতো 2 বেলা, মাঝে মধ্যে 3 বেলাও। বাহ, তাহলে তো খুব ভালো। তোমার মা কিন্তু খুব ভালো রান্না করতেন। কলেজে পড়াকালীন কত রান্না খাবার খেয়েছি। তারপর তো আমি বিদেশ চলে গেলাম, বিয়ে শাদী করলাম, আরোহী অয়ন হলো। অয়নের বয়স যখন 9 বছর, এক বন্ধুর কাছে শুনলাম তোমার মা আর নেই। তোমাকে জন্ম দিয়েই না ফেরার দেশে চলে গেছেন। এই বলে মিস্টার নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে হরু কাঁদছে। মা কেঁদো না, শোনো, এটা এখন থেকে তোমার সংসার, এই পরিবারটা তোমার, তোমাকেই সব সামলাতে হবে মা। আজ এই কথাগুলো তোমাকে তোমার শাশুড়ি বলার কথা ছিল, কিন্তু আমি বলছি। আরোহীর বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের সংসারে ব্যস্ত। না হলেও একাই আমাদের সবাইকে বিয়ের আগ পর্যন্ত সামলিয়েছে। আর অহনা,
অয়নের যে সংসারে কোনো ইন্টারেস্ট নেই তা তো বুঝতেছই। এখন তোমাকেই নিজের সংসার নিজের মতো করে সামলাতে হবে। আমি চেষ্টা করব বাবা। পারবে তুমি মা? আমি এখন আসি, অফিসের সময় হয়ে গেছে। তুমি ঘরে রেস্ট করো। সংসার সামলাতে বলেছি বলেছি বিয়ের 2 দিনে কাজে লেগে যাবে তা কিন্তু না। খবরদার বউ ভাতের আগে কোনো ঝামেলায় জড়াবে না। ওরও মাথা নেড়ে সম্মতি দিল। অয়নের বাবা বের হয়ে গেলেন অফিসের পথে। অয়ন গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকতে দেখে জয়া হন্তদন্ত হয়ে হাসপাতালের সিইও মিস্টার সুশান্ত চৌধুরীর কেবিনে গেল। অয়নকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল, গুড মর্নিং দিল। অয়ন নিজের কেবিনে চলে গেল। স্যার, মে আই কাম ইন? Yes, come in. Good morning, Dr. Joya. গুড মর্নিং স্যার। স্যার, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। Yes, please. Sir, it's already 10:30. Where is your CFO? He didn't come yesterday also. Is there any problem, sir? Please tell me. Might be some personal issue. Don't know. But don't we should ask him? সুশান্ত মাথা উঁচু করে কিছু বলতে যাবে, অয়নের ফোন আসলো তার ফোনে। Dr. Joya, excuse me. Hello, জি, মিস্টার অয়ন। আপনি হাসপাতালে? ওকে, আমি ডক্টরদের পাঠাচ্ছি এক এক করে। অয়ন অফিসে। কথাটা শুনে জয়ের বুকটা মনে হয় শান্ত হয়ে গেল। সুশান্ত ফোন রেখে জয়ের দিকে তাকাতেই জয়া বলল, Excuse me, sir. বলে জয়া বের হয়ে গেল। না, অয়নকে এক নজর হলেও দেখতে হবে তার। কিন্তু তার তো অয়নের সাথে দেখা করার সময় তো তার সন্ধ্যা 6:30। এতক্ষণ সে কি করবে? সে তো অয়নকে না দেখলে পাগল হয়ে যাবে। ওর রুমে এসে রুমটা সুন্দর করে গুছাতে লাগলো। হঠাৎ করে ওর চোখ গেল বিছানায়। সাদা বিছানায় লাল রক্তের দাগ। ওর এর পিছনের কারণ জানা নেই। জানা নেই যে এটা তার সতীত্বের প্রমাণ। আজ এই প্রমাণ পেয়ে অয়ন তাকে কাছে টেনেছে, এটা যে ওর জানা নেই। ওরও বিছানার কাছে যেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এটা রক্ত। কিভাবে আসলো? কই, আমার সারা শরীরে ঠোঁটে বাদে তো কোথাও কাটেনি যে এত রক্ত পড়বে। তাহলে কি ওনার কাটলো কোথাও? নাকি আমার পিরিয়ড হলো? ও হ্যাঁ, আমার তো ডেট কাছাকাছি, কিন্তু না, হয়নি তো তাহলে। অয়নের সামনে বসে আছে ডক্টর রাকিব। নিজের গত 2 দিনের কাজে আর কাজের এক্সপেন্সের জবাবদিহিতা করেছে। অয়ন হাসপাতালের চিফ ফিনান্সিয়াল অফিসার। হাসপাতালের আর্থিক সকল কার্যক্রমই অয়নের আন্ডারে। বড় বড় সকল ডাক্তারকে হাসপাতালের সকল আর্থিক খরচাপাতির জবাবদিহিতা অয়নের কাছে করতে হয়। এমনকি হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের বেতনও অয়নই দেয়। অয়ন ফাইল চেক করে। যেহেতু মাসের 3 তারিখ, তাই ডাক্তার রাকিবকে বলল যে, আজ 3 তারিখ, প্রতি মাসে 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই। কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি গতকাল আসতে পারিনি, আর ব্যাংক থেকে টাকাও তুলতে যেতে পারিনি। কাল দিয়ে দিব। ডাক্তার রাকিব অয়নের কথা শুনে বলল, Sir, it's okay, no problem. ওকে, গো ব্যাক টু ইউর ওয়ার্ক। রাকিব চলে গেলে হুট করে অয়নের মাথায় একটা কথা এলো। আরে, ওরুকে তো এই কথা বলাই হয়নি, কিন্তু ওর নাম্বার তো অয়নের কাছে নেই। অয়ন দ্রুত বাসায় ফোন দিল। নিনু ফোন ধরলো। হ্যালো, খালা, ওরুকে ফোনটা দাও। ওরু কে আব্বাজান? হ্যাঁ রে, তোমাদের কারো নাম কি অরু? না তো, তাহলে কার নাম অরু? ওহো, নতুন বউ। আচ্ছা দিচ্ছি। হুম। মিনু সিঁড়ি বেয়ে অয়নের রুমের সামনে যেয়ে দরজা নক করলো। ওরু তখনও বিছানার দিকে তাকিয়ে। নক শুনে ওর ভাবনায় ছেদ পড়লো। ওরু দরজা খুলে বলল, জি খালা। এই নাও তোমার বর। জি। এই তুমি কোথায়? জি, রুমে। বিছানাটা দেখেছো? একটা কাজ করো, দ্রুত বিছানার চাদর তুলে ধুয়ে ফেলো। কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, চাদর তুমি ধুবে, বোধে দিয়ে আবার ধুইও না। হ্যালো, বুঝেছো? জি, একটা কথা বলি। কি? আপনার কি কোথাও কেটে গেছে? রক্ত আসলো কোথা থেকে? অয়ন এবার হতবাক। মেজাজটাও খারাপ হচ্ছে তার। এবার ওর কিছু না বলে ফোনটা কেটে দিল। ফোন কেটে দিল? মন খারাপ হয়ে গেল ওরুর। ওরু বিছানার চাদর উঠিয়ে অয়নের কথা মতো ধুতে গেল। ফোন রেখে দিয়ে পিছে তাকাতেই অয়ন দেখলো ঝড়ের বেগে কেউ তার কেবিনে নক না করে ঢুকে গেল। সেটা আর কেউ না, জয়া। জয়ের এমন কাজ দেখে অয়নের মেজাজ আরো খারাপ হয়ে গেল। কিন্তু অয়নের একটা স্বভাব হলো, তার রাগ হলে সে দুটো জিনিস করে।
এক, যার উপর রাগ হয় তাকে ও তার কথাকে সম্পূর্ণ ইগনোর করে, আর দুই, যার উপর রাগ তাকে ঠান্ডা মাথায় অপমান করে। ডক্টর জয়া, আমি কিন্তু আপনার এত তাড়াহুড়ো আগমনের কারণ জানি। বলে অয়ন বাঁকা হাসি দিল। এই হাসির উপরই তো জয়া ফিদা। জি, জি, কি কারণ স্যার? গত মাসের পেমেন্ট, যেখানে প্রতি মাসে 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই, সেখানে আজ 3 তারিখ। সরি ডক্টর, আজও পারছি না পেমেন্ট দিতে। ব্যাংকে যেতে পারিনি, কাল দিয়ে দেবো। চিন্তা করবেন না প্লিজ। পেমেন্টের চিন্তায় তো দেখছি আপনি সবই ভুলে গেছেন, ম্যানার্সও। অয়নের এই ধরনের কথা শুনে জয়া বড়সড় একটা ধাক্কা খেল, সাথে কষ্ট আর লজ্জা দুটোই। জয়ার চোখে পানি টলমল করছে। জয়া কিছু বলতে যাবে, তখনই অয়ন বলল, আপনি এখন আসতে পারেন ডক্টর, 6:30 দেখা হবে। জয়া কথা না বাড়িয়ে চলে গেল। আর হয় কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনেক রোজ রাতে খুব হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।